দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। প্রিয় দর্শক, এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে দৃশ্যকাব্য প্রযোজিত নাটক ইডিপাস। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে দেশ নাটক প্রযোজিত নাটক সময়ের দিনাতিপাত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। ওদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। What do you mean? মিস্টার আনিস অ্যাডমিটেড, আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি তো বাপের বাড়িতে আসছি, এখানে জামাইকে আনতেই হবে কেন? বিয়ে করবো কখন করলাম? ধরো প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী সুমন রায়। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। গান আসলে মানুষের মন ভালো করে, কখনো কখনো আবার মানুষের মন একটু খারাপও হয়ে যায় না গান শুনে। যেহেতু লোক গানের মানুষ, আপনি ভাবের গানগুলো গেয়ে থাকেন, তো বিষাদের সুর কণ্ঠে ধারণ করেন। কখনো কখনো সেগুলো তো লালনও করতে হয়। হ্যাঁ হ্যাঁ, করতে হয়। লালন না করলে আসলে আমার মনে হয় ওইটার বাস্তবটা ফুটে ওঠানো খুবই কঠিন। কণ্ঠে আনাটা, ধারণ করাটা কঠিন হয়ে যায়, তাই না? কাদের গানগুলো বেশি গাইতে ভালো লাগে? ফোক গান, মহাজনদের গান সবসময় গাওয়া হয়। আপনার এর মধ্যে লালন, হাসন, মুর্শিদি, এই গানগুলোই আসলে করা হয়ে থাকে সবসময়। এর বাইরে সালাম সরকার, আপনার জালালউদ্দিন খাঁ, সব আমাদের লোকসঙ্গীতটা তো আপনার এই মহাজনদের গান দিয়েই আসলে সমৃদ্ধ হয়েছে। তো ওই জায়গা থেকে যেহেতু আমি লোকসঙ্গীত করি, তো সবসময় এই মহাজনদের গানের মধ্যেই থাকতে হচ্ছে। মহাজনদের গান মানে আসলে ভাবের গান, আর ভাবের গান মানেই আধ্যাত্মিকতার একটা বিষয় চলে আসে। সেটা কতটুকু অনুভব করতে পারেন বা কিভাবে অনুভব করতে পারেন? যত বয়স কম থাকে সেগুলো অনুভব করাটা একটু কঠিন, বয়স যত বাড়তে থাকে সেগুলো পরিণত মস্তিষ্ক দিয়ে আমরা আসলে অনেক বেশি বুঝতে পারি। কেমন লাগে সেগুলো? আধ্যাত্মিকতা তো আসলে আপনার এটা খুবই কঠিন একটা বিষয়। এইটা তো আসলে এটার গভীরতা আসলে কখনো খুঁজে আসলে পাওয়া সম্ভব না আমার মনে হয়। কারণ আমি ছোট মানুষ, এইসব সম্পর্কে আমার খুব ধারণা খুবই কম। তবে আমার মনে হয় যে আধ্যাত্মিকতা হচ্ছে আপনার ঈশ্বরের সাথে যে কানেকশনটা, বা এই যে বাস্তব জগতের যে ঊর্ধ্বে গিয়ে চিন্তা করা, মায়া, এই যে লোভ, লালসা, ভালোবাসা, প্রেম, এইসবের বাইরে একটা জগৎ, সেটা হ্যাঁ প্রেম ভালোবাসা, আধ্যাত্মিকতায় প্রেম ভালোবাসা আছে, তবে সেই প্রেমটা ঈশ্বরের সাথে প্রেম, ভিন্ন প্রেম, ডেফিনেটলি একটু আলাদা। আচ্ছা, রিয়েলিটি শোর মাধ্যমে ইন্ডাস্ট্রির সাথে আপনার কাজ শুরু করা হয়েছিল, কিন্তু ছোটবেলায় আপনি গান শিখেছিলেন মায়ের কাছে। মা কি গান গাইতেন?
মা গান গাইতো না, মা হচ্ছে আমাকে বলেছে, মা হচ্ছে যখন স্কুলে পড়তো সেই সময় গান করতো। তো সেই সময় মা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান, স্কুলের যে প্রোগ্রাম সেগুলোতে অংশগ্রহণ করতো। তো সেখান থেকে আবার কিছু কিছু পুরস্কার আছে মায়ের। আচ্ছা, তো ওইটা হয়তো বা আমার কাছে চলে আসছে আর কি, ওই জিনিসটা। তো ওই মা হচ্ছে আমাকে মুখে মুখে মা গান সবচেয়ে বেশি কোন গানটা গাইতে পছন্দ করতেন, মানে এখন মনে পড়ে যে মা এই গানটা খুব বেশি গাইতেন? মা ভয়ে গান করে, ভয়ে গান আচ্ছা। পছন্দ করে। তারপর আরো কিছু কিছু গান আছে ওই যে ফোক গানই আর কি। মানে লোকগানগুলো মা বেশি লোকগানগুলোই, পছন্দ হ্যাঁ। করতেন, সে কারণে হ্যাঁ। মনে হয় আপনার লোকগানের প্রতি টানটা বেশি। হ্যাঁ, বলতে পারেন সেরকম কিছু। আচ্ছা, এই যে ছোটবেলায় তো গানের প্রতি একটা আগ্রহ তৈরি হলো এবং বিভিন্ন রকম স্টেজ শো করা হতো কি ছোটবেলায়? হারমোনিয়ামটা বাসায় থাকতো সবসময়? হারমোনিয়াম বাসায় থাকতো। আমার মনে আছে বাবা আমাকে একটা হারমোনিয়াম কিনে দিছে। সেটা হচ্ছে আমার খুবই কম বয়স ওই সময়ে। আমি আর আমার বড় বোন হচ্ছে আমার দিদি। তো দিদিও গান করতো, আমরা দুজন একসাথেই যাইতাম গান শিখতে। আচ্ছা, কোথায় যেতেন? গুরুগৃহে। ওই যে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে হিস্ট্রিটা হচ্ছে, প্রথমে তো মা গান শেখাতো, মা হচ্ছে মুখে মুখে গান শেখাতো। মা হচ্ছে রান্না করতেছে, আমাকে পাশে বসায় নিয়ে এটা মানে গানটা শেখাচ্ছে। আবার হাঁটতেছি কোথাও, মানে কোথাও যাচ্ছিলাম, মা হচ্ছে ওই সাথে সাথে আমাকে গান শেখাচ্ছে, এরকম ছিল বিষয়টা। তো এরপর যেটা হয়েছে, গুরুদের কাছে বাবা তালিম মা, নেবার জন্য। হ্যাঁ, বাবা মা পাঠিয়ে দিছে গুরুদের কাছে। যখন গুরুদের কাছে গেলাম তখন হচ্ছে আমার হারমোনিয়াম দরকার, তখন বাবা একটা হারমোনিয়াম কিনে দিছে। আর সে হারমোনিয়ামটা আছে এখন? আছে, এখন আমার সাথেই আছে। ছোটবেলায় কি ধরনের গান গাইতেন? শুধু কি লোকগানই গাইতেন, নাকি ছোটবেলায় আমরা যখন সাধারণত গান শিখে থাকি তখন বিভিন্ন ধরনের গান শিখি, আধুনিক, লোক, দেশাত্মবোধক, সব ধরনের গান গাওয়া হয়? না, লোকগানই লোকই করা গাওয়া হচ্ছে, হতো? হ্যাঁ। দেশাত্মবোধক গান করতাম, দেশাত্মবোধক করতাম, আর লোকগানটা বেশি করা হতো। আচ্ছা, কোন গুরুজিদের কাছে আপনার তালিম নেওয়া হয়েছে এখন পর্যন্ত? আমার গুরুজির কথা যদি বলি, আমার প্রথমে বলবো আমার প্রথম গুরুজি, ওনার নাম হচ্ছে শ্যামল চন্দ্র রায়। ওনার কাছে আমার হাতে খড়ি বলা যায়, মানে মায়ের পর উনি। সেটা কি কুড়িগ্রামে? কুড়িগ্রামে। আচ্ছা, তো খুব বেশি দিন ওনার কাছে আমার শেখা সম্ভব হয়ে ওঠেনি, খুব বেশি দিন ওনাকে পাইনি। এরপর আমি যার সান্নিধ্যে যাই সেটা হচ্ছে, ওনার নাম নারায়ণ চন্দ্র রায়। উনি আসলে আমার সঙ্গীত জীবনের অনেক বিশাল একটা জায়গা জুড়ে আছে। তো ওনার কাছেই আমার গান শেখা, তারপর তালের প্র্যাকটিস করা, এরপর দোতারা শেখা। আচ্ছা, আপনি দোতারাও বাজাতে পারেন? দারুণ ব্যাপার। এই আর কি। তো মানে আমার বেশিরভাগ সময়টা ওনার সাথেই আর কি কেটেছে। বাহ। রিয়েলিটি শো কেন মনে হলো যে রিয়েলিটি শোতে পার্টিসিপেট করি, এই ইচ্ছাটা কেন তৈরি হলো? রিয়েলিটি শোতে ইচ্ছে, এটার হিস্ট্রি অন্যরকম। কিরকম? রিয়েলিটি শুনি শো তো। এর ব্যাপারটা আমি কখনো জানতাম না যে আমি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করতেছি। তো আমার জানার বাইরে আর কি। আচ্ছা, অংশগ্রহণ করেছি, কিন্তু আমি জানি না যে আমি রিয়েলিটি শোতে কিভাবে অংশগ্রহণ তাহলে? করলাম। অন্য কেউ নাম দিয়ে দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, অন্য কেউ বলতে আমি তখন মানে আমি এই ব্যাপারে আমার কোনো ধরনের ইন্টারেস্ট ছিল না। তো আমার এক আঙ্কেল আছে, উনি আর কি আমাকে বলে যে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, তো তুমি কিন্তু চাইলে এটাতে অংশগ্রহণ করতে তাও পারো। সেটা 2020 সালে, মানে কোভিডের 2020 টাইমটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আমি না মানে কেয়ার করি নাই ব্যাপারটা, এই হবে কোনো একটা প্রোগ্রাম, আর উনিও আমাকে ওইভাবে বিস্তারিত কিছু বলে নাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে। তো বললো যে তোমার একটা ভিডিও লাগবে, তুমি একদিন আসো আমার এখানে, তোমার একটা ক্যামেরা দিয়ে তোমার একটা ভিডিও নিয়ে পাঠিয়ে দেবো। আচ্ছা। আচ্ছা ওকে। তো তখন তো আপনি কুড়িগ্রামেই থাকছেন, হ্যাঁ, ঢাকাতে আসেননি তখন? না না না, আমি কুড়িগ্রামে তখন আমি গেলাম, আমার একটা ভিডিও করলো, তো ওই ভিডিওটা পাঠাই দিছে উনি। তো পরে আমি হচ্ছে এই প্রোগ্রামটা আমি ফলো করতেছি, প্রোগ্রামটা এমনি দেখি যে এই একটা প্রোগ্রাম হচ্ছে, আমি দেখতেছি। আমি এটা জানি না যে ওই গানটাই আমার এখানে পাঠানো হয়েছে, আচ্ছা। এই প্রোগ্রামেই এক্সাক্ট পাঠানো ও, হয়েছে। মানে বাংলার গায়নি যে হ্যাঁ। আপনার গানের যে ভিডিও সেটা পাঠানো হয়েছে, এটা আপনি জানতেন না? এটা আমি জানি না। আচ্ছা, তো পরে একদিন দেখলাম যে এইটার হচ্ছে লিস্টগুলো দিচ্ছে, কে কে প্রথম রাউন্ডে কারা কারা সিলেক্টেড হয়েছে। তো ওইখানে আমি পরে হচ্ছে দেখলাম যে কুড়িগ্রাম থেকে কারা কারা আসলো, প্রত্যেকটা বিভাগে জেলা বিভাগ থেকে আসছে। তো কুড়িগ্রামে কারা আসছে, কে আসলো, পরে দেখি কুড়িগ্রামে সুমন রায়। তার মানে কুড়িগ্রামে সুমন রায় গান গায়, আমি চিনি না।
এটা কে? তো পরে আর কি আমার ওই কিউরিওসিটি, তো পরে আমি ঢুকে লিঙ্কটাতে ঢুকলাম, তখন দেখি আমার ওই গানটা, আপনার গান বাজছে? হ্যাঁ ওই গানটা, যে গানটা ভিডিও দারুণ। করলাম ওই গানটাই। না, আমি তো অবাক হয়ে গেছি, হায় হায়। আসলে কথা। জানতেন না? না, আসলেই জানতাম না। মানে তারপর যখন গেলেন, মানে একদম সরাসরি যখন যেতে হলো, তখন তো নিশ্চয়ই একটা নার্ভাসনেস কাজ করেছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি Nervous। ধরনের প্রিপারেশন নিয়েছিলেন তার আগ দিয়ে? তার আগ দিয়ে আমাকে আবার হচ্ছে গান পাঠাতে হয়েছে, তো তখন যেটা হলো যে না ঠিক আছে, যখন আমি Selected হয়ে সিলেক্টেড হয়ে গেছি, এখন গেছি, serious আচ্ছা হতে ঠিক হবে। আছে, আমি আরেকটা গান পাঠাই, হইলে হলাম, না হলে না, হ্যাঁ। সেটা পরের কিন্তু বিষয়। আমার কাছে মনে হয় আপনি তখন ধারণাও করেননি যে আপনি টপ 10 এ চলে না আসবেন। না না, এইটা ধারণা ছিল না, হ্যাঁ, এই ধারণাটা ছিল না। আচ্ছা। আমরা ছোটবেলায় অনেকেই গান শিখি, কিন্তু সবাই কিন্তু সঙ্গীত শিল্পী হতে পারি না। তো এটা একটা ডিসিশন আমার কাছে মনে হয় যে আমি নিজেকে শিল্পী হিসেবে দেখতে চাই, সঙ্গীত শিল্পী হতে চাই, এই যে সিদ্ধান্তটা, সেটা কবে নিয়েছিলেন? জানি না এটা কবে আমার মাথার মধ্যে আসলো, তবে ছোটবেলা থেকেই গানের প্রতি তো মানে আমার খুবই মানে খুবই ঝোঁক ছিল। আমার মায়ের বেশি ইচ্ছা ছিল যে, আমার যেমন তেমন আমার মায়েরও ইচ্ছা ছিল যে হচ্ছে যে আমাকে একদিন টিভির পর্দায় দেখবে, আচ্ছা, আমাকে আমি একদিন টিভিতে গান করবো, মা সেটা দেখবে। হ্যাঁ। তো এটা খুব ইচ্ছা ছিল মার। পরে যখন মা দেখেছেন কি বলেছেন? হ্যাঁ, মা তো সবসময় যে বাবা ঠিক আছে, মা অনেক খুশি সবসময়, এখনো প্রোগ্রাম হলে সবসময় প্রতিটা প্রোগ্রাম মা টেলিভিশন খুলে বসে হ্যাঁ, থাকেন? হ্যাঁ দেখবে, তো দেখার পর খুব ভালো হয়েছে, প্রোগ্রাম কেমন হয়েছে, কোন গানটা কি হয়েছে, আমার গায়কই কেমন হয়েছে, মা সব বলে দিচ্ছে যে খুব ভালো হয়েছে বা এটা হয়েছে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার যে আপনি যেই বিষয়টা ভালোবাসেন এবং যে বিষয় নিয়ে আপনি লেখাপড়া করছেন, আপনার ক্যারিয়ারটা ওই একই বিষয় কেন্দ্রিক হচ্ছে। এটা একটা বড় প্রাপ্তি আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনি মিউজিক কলেজে লেখাপড়া করছেন এবং সেটাও লোকসঙ্গীতে। এই সিদ্ধান্তটা কি নিজের পছন্দে নেওয়া? নিজের পছন্দেই। যদিও বাংলাদেশে হচ্ছে আমাদের যে সাংস্কৃতিক প্রেক্ষাপট, আমাদের দেশের কালচারাল যে অবস্থা, সেইখান থেকে আসলে মিউজিকে কেরিয়ার করা, এইটা একটা খুবই অনিশ্চয়তার অনেক কিছু থেকে যায়, তাই না? অনিশ্চয়তা থাকে, প্লাস এটা হচ্ছে আমার মনে হয় যে এটা একটা চ্যালেঞ্জ নিজের সাথে। চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, আর মিউজিকটাই তো চ্যালেঞ্জ আমার মনে হয়, কারণ মিউজিকের ক্যারিয়ারটা আপনার লং টাইম, মানে আপনাকে স্ট্রাগলটা হচ্ছে আজীবন। অবশ্যই। মৌলিক গান এর মধ্যে বেশ কিছু আপনার করা হয়ে গেছে, এখন কি সম্প্রতি নতুন কোনো মৌলিক গান রিলিজ হয়েছে? সম্প্রতি হচ্ছে মৌলিক গানের কাজ করা হচ্ছে, সেগুলো আসবে হয়তো বা সামনেই হয়তো বা আসবে খুব আচ্ছা, তাড়াতাড়ি। সেটা কি নিজের ইউটিউব চ্যানেলে না অন্য কোনো? না, নিজের চ্যানেলে কাজ করা হচ্ছে না, তবে আমি আমার পার্সোনাল কিছু গানের কাজ করছি, সেটা হচ্ছে আমি কিছু গান লিখছি, আচ্ছা, কিছু গান সুর করতেছি। তো লিখতে ভালো লাগে আর কি, ওই নিজের ভালো লাগার জায়গা থেকে কিছু কিছু গান আর কি আমি লিখে রাখতেছি, মানে নিজের কাজ, ওই গানগুলো কম্পোজিশন করতেছি, রাখতেছি। সেটাই। মানে মহাজনদের গান গাইতে গাইতে যেটা হয় যে নিজেরও জীবন নিয়ে অনেক রকম উপলব্ধি তৈরি হয়, তাই না? সেগুলো লিখে রাখা বা কখনো সুর আসলে সেটা একটু একটু এই ব্যাপারগুলো কি আসলে সামনে হবে কিনা, বা অন্য অন্য শিল্পীদের জন্য আপনি কখনো গান লিখবেন, সুর করবেন? এরকম ভাবিনি কখনো, অন্যদের জন্য গান লিখবো, শুরু করবো, এরকম ভাবা হয়নি। তবে আমি আমার কমফোর্টের জায়গা থেকে আর কি লিখি, নিজের শুরু করি, জন্য। নিজের জন্য, এতটুকু। আচ্ছা, একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, একটু ছোট্ট করে জানতে চাইবো যে আসলে পরিকল্পনা কি? লেখাপড়া তো প্রায় শেষের দিকে, আর সামনে কি চিন্তা করছেন? সামনে যেটা চিন্তা করতেছি যে আমাদের লোকসঙ্গীতটাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য আমি কাজ করার ইচ্ছা আছে। লোকসঙ্গীত নিয়ে গবেষণা করবার ইচ্ছা আছে? গবেষণা করছি, রাইট নাও এখন চলছে। আচ্ছা আচ্ছা, কি বিষয় সেটা? সেটা হচ্ছে আমাদের একটা সংগঠন আছে, সেই সংগঠন নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছি, বাহ। লোকসঙ্গীত নিয়ে আর কি, লোকসঙ্গীত তো ওই সেটা হচ্ছে মায়ের তরী হচ্ছে আমাদের, আমি ছোটবেলা থেকে ওই জায়গায়, ওই যে বললাম যে নারায়ণ চন্দ্র রায় আমার গুরুজি, তো ওইটা ছিল মায়ের তরীর একটা মানে অংশ। এরপর মায়ের তরীতেই আমার বেড়ে ওঠা, মায়ের তরী হচ্ছে সুজন কুমার বেদ, উনি এখন সেটা নিয়ে কাজ করছেন। হ্যাঁ, দারুণ, এভাবে কাজ করতে থাকুন, দারুণ দারুণ কিছু কাজ আমাদের জন্য তৈরি করতে থাকুন। বাংলা সংস্কৃতি নতুনদের দ্বারা আরো অনেক বেশি সমৃদ্ধ হতে থাকুক, এমনটাই প্রত্যাশা। শেষের দিকে চলে এসেছে, খুব ভালো থাকুন সবসময়। থ্যাংক ইউ, আপনিও ভালো থাকবেন আপু।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।